ইতিমধ্যেই বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের পদত্যাগকে ঘিরে নানা জল্পনা ইতিমধ্যেই কিন্তু ঘনিয়ে আসছে। যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা পদ থেকে, এবং তিনি যাতে পালাতে না পারেন সেজন্য তার বাড়ি ঘিরে ফেলেছে সেনা, এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দর ঢাকায় সেটাকেও মোটামুটি সেনা ঘিরে রেখেছে, যাতে কোনো মতে কোনো ফাঁক ফোকর দিয়ে পালিয়ে যেতে না পারেন মোহাম্মদ ইউনূস। তবে তারই মধ্যে তারই এক উপদেষ্টা তাকে বলতে শোনা যাচ্ছে যে তারা যদি কাজ করতে না পারেন তাহলে আর তারা পদে থাকবেন না। কেন এই কথা বলছেন তিনি? তার মানে কি তারা বুঝতে পারছেন যে তাদের সময় একেবারে ঘনিয়ে এসেছে? আমরা এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক এবং জাতীয় পুরস্কার বিজয়ী প্রতিবাদী অভিনেত্রী দীপান্বিতা মার্টিন। দীপান্বিতা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমরা এই বিষয়টা নিয়ে আলোচনায় আসবো, তবে তার আগে শোনাই যে মোহাম্মদ ইউনূসের এই উপদেষ্টা কি বলছেন, শোনাই আগে। আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কিনা। দীপান্বিতা, কিসের ইঙ্গিত দিলেন রিজওয়ানা হাসান? দিদি দেখুন, ওনার কথার মধ্যে অনেক কনফ্লিক্ট, নিজেদের কথার মধ্যেই আসলে দুটো ভাগ রেখেছে, মানে অনেকটা দুয়ার খোলা রাখার মতন। ওনার আর একটি বক্তব্যে আমরা শুনেছি যে তিনি বলেছেন সুস্পষ্টভাবে যে আমরা আসলে ক্ষমতায় আছি, বিষয়টা এরকম নয়, আমরা দায়িত্বে আছি। ওনাদের মূল তিনটি দায়িত্ব হচ্ছে সংস্কার, বিচার এবং ইলেকশন। এবং তখন তিনি বলেছেন যে শুধু ইলেকশন নিয়ে যে আমরা কাজ করছি এই তো বিষয়টা নয়, আরো অনেকগুলো দায়িত্ব আমাদের উপরে আছে, উনি বারংবার বলেছেন। এবং এটাও বলেছেন যে বিভিন্ন রকমের দাবি দাওয়া নিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় যখন তখন মব দেখা যাচ্ছে, এলাকা আটকে রাখছে, গাড়ি চলাচল করতে পারছে না। এখন মানুষের এই দাবি দাওয়া কি তারা আসলে পূরণ করতে পারছে কিনা, অর্থাৎ এটা একটা সেফ এক্সিটের মতন কথা উনি বলছেন। ওনার কথার সূত্রতা থেকেই বোঝা যায় যে আমরা যদি দায়িত্ব পালন করতে না পারি তাহলে আগে যেরকম জোর দিয়ে বলতো যে আছি থাকবো, এরকমটা নয়, যে তাহলে যেতে হলে যেন চলে যাব, এরকম আসলে বিষয়টা। আমরা শোনাই আর কি বলেছেন রিজওয়ানা হাসান, আসুন সেটাও আরেকবার শোনাই আপনাদের, আর কি বক্তব্য উঠে আসছে শুনুন। তো আমার তো একটা এনাবলিং এনভায়রনমেন্ট থাকতে হবে এই প্রত্যাশাটা পূরণ করার জন্য। তো আমরা চিন্তা করেছি যে আসলে আমরা পারছি কিনা। এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের তিনটা দায়িত্ব পালন করার জন্য, এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, আদৌ মোকাবেলা করতে পারবো কিনা, যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব, যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে, আমরা সকলে মিলে এটা চিন্তা করছি। দীপান্বিতা, কোথাও কি মনে হচ্ছে যে তারা পারছেন না, এই বিষয়টা তারা বুঝতে পেরেছেন এবং সেই কারণেই আগে ভাগে জানিয়ে রাখছেন? দেখুন, উনি প্রতিবন্ধকতার কথা বলেছে, এটা উনি কি প্রতিবন্ধকতার কথা বলেছে আমি আসলে জানি না। তবে আপনাদের এর আগেও একটি প্রোগ্রামে আমি কিছু জিনিস আপনাদের কাছে দিয়েছিলাম, আপনারা সেটা দেখিয়েছেন। মূল ঘটনা হচ্ছে এতদিন তারা এখনো আসলে অনেক কিছুই প্রচারণা করতে দেয় না, তবে তাদের ভিতরের অনেক ঘটনা যে তারাই আসলে যে সন্ত্রাস পুষছেন পালছেন, এগুলো আসলে মানুষের কাছে এখন ধীরে ধীরে বিগত 9 মাসে বেরিয়ে এসেছে। এবং আপনারা একটু দেখুন, আমিও প্রশ্ন করতে চাই যারা এই মুহূর্তে দর্শকরা আমাদের সঙ্গে রয়েছেন, যারা দেখছেন, আপনারা কি গত 9 মাসে দেখেছেন যে তারা আদৌ কোনো সংস্কার করেছে, কোনো বিচার করেছে, অথবা তারা আসলেই দেশের কোনো ভালো একটি কাজ করেছে যেটা তারা আসলে সামনে এনে দেখাতে পারে? তো তারা তো সুস্পষ্টভাবে ব্যর্থ, এবং এই দেশের ভালো করার সংস্কার, বিচার, এগুলো তাদের কখনোই মূল উদ্দেশ্য ছিল না। তাদের যে প্রোপাগান্ডা, যে উদ্দেশ্য, সেটা হচ্ছে এই দেশটাকে বিদেশি শক্তির হাতে বিক্রি করে দেওয়া, তুলে দেয়া, সেটাই আসলে তারা করছেন। এবং তারা বিভিন্ন সময় বলেছে যে আওয়ামী লীগ সরকার বিভিন্ন তাবেদারি এবং দেশ বিক্রির চুক্তি করে ভারতের সাথে, কিন্তু কিছুদিন আগে পররাষ্ট্র উপদেষ্টাকে একটি পিসিতে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন যে সেরকম কোনো চুক্তি তারা কখনো সামনে দেখাতে পারেনি কেন এবং তারা বাতিল করেনি কেন। তো বিভিন্ন জায়গা থেকে দে হ্যাভ ফেইলড। জনগণের এখন আস্থা উঠে গেছে এই সরকারের উপরে। তাদের বানানো নাটক, কথাবার্তা, কোনো ন্যারেটিভ, কোনো কিছু এখন আর গ্রহণযোগ্য নয়। তো এটা তো সুস্পষ্ট যে তারা একদমই বিফল, মানে এখন তাদের চলে যাওয়া ছাড়া আর কি রাস্তা খোলা আছে আমি তো দেখতে পাচ্ছি না আসলে। তাহলে কি মোহাম্মদ ইউনূসের পদত্যাগ, আপনি বলছেন যে
করবেন কি করবেন না, এই যে একটা টালমাটাল পরিস্থিতি ছিল সেটা অনেকটা স্পষ্ট হচ্ছে এখন ঝাপসা থেকে, যে আর হয়তো কিছুক্ষণের অপেক্ষা বা কয়েক মুহূর্তের অপেক্ষা? দেখুন, উনি পদত্যাগ করবেন নাকি উনি চলে যেতে বাধ্য হবেন, এটা আমরা আসলে আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে জানবার জন্যই। কেননা উনি পদত্যাগের কথা বলে একটি মানে নৈরাজ্য, উনি একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চেয়েছেন। মানে তিনি আর্মির অজুহাত অজুহাত খাড়া করার জন্য অজুহাত, একেবারে পরিস্থিতি তৈরি করে রেখেছেন। একেবারে 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 উনি সফল হতে পারছেন না, কেননা যে সমস্ত মব সৃষ্টি এবং যেগুলো ষড়যন্ত্র উনি করেছিলেন, আমি এখন পর্যন্ত যতটুকু অবগত আছি যে আমাদের সেনাবাহিনী সেটা খুব শক্ত হাতে এখন পর্যন্ত প্রতিহত করে চলেছে। কিন্তু এই যে তার বাড়ি ঘিরে ফেলা, ক্যান্টনমেন্টের নিরাপত্তা বাড়ানো, বিমানবন্দর সেখানকার নিরাপত্তা আরো কঠোর করা, নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা যাতে কোনোভাবে পালাতে না পারেন, এইরকম কোনো একটা আজ কি আপনারা পাচ্ছেন দেশের মানুষ বা সেনাবাহিনী কি এইরকম কোনো একটা আজ পেয়েছে যে তিনি পালাতে পারেন? সেই কারণেই কি আগে ভাগে এই ব্যবস্থাগুলো করে রাখা? হ্যাঁ, কারণ সেনাবাহিনী তো আমরা যতটুকু জানি যে গতকালকে রাত্রির পর থেকেই যে সমস্ত জায়গায় ওনারা হামলা করার একটি পরিকল্পনা ষড়যন্ত্র করেছিল, সেই সমস্ত জায়গা আসলে সেনাবাহিনী ঘিরে ফেলেছে। তার মানে তারা নিশ্চয়ই এরকম কোনো কিছুই আসলে আঁচ করছেন কিংবা সন্দেহ করছেন, নতুবা এই বিশেষ নিরাপত্তার কারণ কি? মানে ওনারাই তো আসলে, আমি বলি একটু ব্যাখ্যা করি তাহলে দর্শকদেরও বুঝবার জন্য সুবিধা হবে। ওনাদেরকে আক্রমণ করবার জন্য তো ওনারাই যথেষ্ট। ওনারা নিজেরাই দেশের মধ্যে বিপজ্জনক অবস্থা তৈরি করে, মানুষ মারে, মবের মাধ্যমে মানুষ কিলিং করে। তাহলে ওনার বাড়ির আশেপাশে নিরাপত্তার প্রয়োজনটা কি? এটা নিরাপত্তা নাকি আসলে চারিদিকে ওনাকে ঘিরে রাখা হয়েছে যেন উনি পালাতে না পারেন? এটা আমার মনে হয় মানুষ আমরা যারা দেখছি বা শুনছি তারাই সুস্পষ্টভাবে বুঝতে পারছেন। আমার সরাসরি উত্তর দেবার কোনো প্রয়োজন নেই। মানে বিষয়টা হচ্ছে যাতে উনি পালাতে না পারেন সেই কারণেই আরো ঘিরে ধরা হচ্ছে। কোথাও কি এইরকম একটা ব্যাপার চলছে দেশের ভেতরে যে ওয়াকারুজ্জামানকে তো সরানোর চেষ্টা করেছিলেন, সেটা তো আমরা জানি যে তিন বাহিনীর প্রধানকে ডেকে কথা বলেছিলেন মোহাম্মদ ইউনুস, এবং তারপরই ওয়াকারুজ্জামানকে সরানোর একটা চেষ্টা সেই দিনই হয়েছিল, কোনোভাবে ওয়াকারুজ্জামান তিনি নিজের পিঠ বাঁচাতে পেরেছিলেন সেই দিন। এটা কি তারই একটা প্রত্যাঘাত বা তারই কি একটা হিটব্যাক বলা যেতে পারে যে ইউনুসকে এবার এইভাবে কোন ঠাসা করে দেওয়া? হিটব্যাক হতে পারে। আর আমি এটা আসলে সর্বপ্রথম আমার দেশ এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বেই সেনাবাহিনী সবসময় থাকে। সেনাবাহিনীর কাজই হচ্ছে একটি দেশের বর্ডার এবং দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসলে তাকে প্রতিহত করা এবং রক্ষা করা। যেহেতু তাদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছে, এবং আমি এর আগেও আপনাদের একটি অনুষ্ঠানে আমি বলেছি যে নতুবা তো ওনার নিজের জীবনই আসলে বিপন্ন হবে, উনি নিজে বেঁচে থাকতে পারবেন কিনা। তো এখানে আসলে বেশ কিছু অবস্থা রয়েছে এবং দেশের পরিস্থিতি এমন জায়গায় এসে পৌঁছেছে, এক হয় রক্ষা করো নতুবা মরো। তো ওনার হাতে আসলে আর কোনো উপায় খোলা আছে বলে আমি মনে করি না। ওনার নিজে বাঁচতে হলে এবং দেশকে বাঁচাতে হলে এই এই সন্ত্রাসী ইউনূস অবৈধ সরকারকে ওনার প্রতিহত করতে হবে।